নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ আমরা ক্লাস 12-এর সেরা সাজেশন অর্থাৎ ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। গ্যারেন্টি বা 100% গ্যারেন্টি, এর থেকে তোমরা কমন পাবে, অবশ্যই পাবে, তোমরা মিলিয়ে নেওয়া পরীক্ষা খাতার সাথে। তো চলো, তার আগে আমরা প্রথমে প্রশ্নের স্ট্রাকচারটা দেখে নিই, অর্থাৎ ইতিহাস থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে, তারপর আমরা সাজেশনে চলে যাব। ইতিহাস থেকে এবারে তিনটে চ্যাপ্টার বাদ গেছে। কি কি? প্রথম অধ্যায় পরীক্ষা হবে, দ্বিতীয় অধ্যায় বাদ গেছে এবং ষষ্ঠম ও অষ্টম তিনটে অধ্যায় বাদ গেছে, মোট তিনটে। দ্বিতীয় অধ্যায় বাদ গেছে, সপ্তম অষ্টম, দ্বিতীয় সপ্তম অষ্টম, এই তিনটে অধ্যায় বাকি আছে। বাকিগুলো কিন্তু আছে, বাকি থেকে সব থেকে এমসিকিউ প্রশ্ন হবে, প্রশ্ন হবে। আর 8 নম্বরের এবং 1 নম্বরের প্রশ্ন হবে। তো আমরা স্ট্রাকচারটা, প্রশ্ন কাঠামোটা আমরা দিয়ে দিয়েছি আমাদের ভিডিও স্ক্রিনে, সেখানে তোমরা দেখে নাও। এই প্রথম অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই কটা অধ্যায় পরীক্ষা হচ্ছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে না, বড় আসবে। তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ আসবে, বড় প্রশ্ন অর দিয়ে আসতে পারে। আর তারপরে চলে আসছে, ওটা প্রথম ছিল গ্রুপ এ, অর্থাৎ প্রথম তিনটে অধ্যায় ছিল গ্রুপ এ, বাকি তিনটে অধ্যায় ছিল গ্রুপ বি। এইভাবে কিন্তু প্রশ্ন স্ট্রাকচারটা হবে। গ্রুপ এ থেকেও করতে হবে, গ্রুপ বি থেকে করতে হবে, মোট 5টা প্রশ্ন করতে হবে। গ্রুপ এ থেকে যে কোনো দুটো এবং গ্রুপ বি থেকেও যে কোনো দুটো, 4টে করে আর একটা থাকবে, আর একটা যে কোনো একটা অধ্যায় থেকে করতে হবে। তাহলে কি বললাম? প্রথম গ্রুপ থেকে দুটো গ্রুপ থাকবে, এ গ্রুপ, বি গ্রুপ বা ক বিভাগ, খ বিভাগ থাকবে। ক বিভাগ থেকে দুটো অবশ্যই করতে হবে, খ বিভাগ থেকেও দুটো অবশ্যই করতে হবে। করার পর এখনও একটা আমাদের করতে হবে, সেইটা যে কোনো গ্রুপ থেকে একটা করলেই হবে। তাহলে বোঝা গেল, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। তো ইতিহাসের প্রশ্ন কি হবে? আমি একটা অধ্যায় থেকে 4টে করে ফেললাম, বাকি অধ্যায় থেকে দুটো করলাম, তাহলে কিন্তু একটা করলাম হবে না। কিন্তু প্রতিটি অধ্যায় দুটো গ্রুপ থাকবে, দুটো গ্রুপের মধ্যে অধ্যায় নয়, গ্রুপ, দুটো গ্রুপ থেকে দুটো দুটো করে তারপর যে কোনো একটা গ্রুপ থেকে একটা করলে এমন 5টা করতে হবে। তো চলে এসো, আমরা প্রথম অধ্যায়ের কী কী সাজেশন আছে এবারে দেখে নিই। 100% গ্যারান্টি, তোমরা কমন পাবেই পাবে। প্রথম অধ্যায় নাম হচ্ছে অতীতে ফিরে দেখা। এই অধ্যায় থেকে আমরা 3 থেকে 4টে প্রশ্ন করব। মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড, কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর, মৌখিক স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য ও স্মৃতিকথা বলতে কি বোঝো? ইতিহাসের চর্চার ক্ষেত্রে উপাদান লেখো। 3 নম্বর, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠন জাদুঘর ভূমিকা লেখো। এখানে আমি 3টে প্রশ্ন বলছি, ভেরি ইম্পর্টেন্ট। মোট 4টে প্রশ্ন বললাম, তার মধ্যে 3টে খুব ভালো করে যাবে, 3টের মধ্যে পাবে গ্যারেন্টি। প্রথম, মিথ বা লিজেন্ড বলতে কি বোঝো, ওটা করব। আর পেশাদারি অফিসের পার্থক্য করব। আর জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠন জাদুঘর ভূমিকা। এটা কিন্তু অবশ্যই করে যাবে। এই 4টে প্রশ্ন 3টে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবার দ্বিতীয় অধ্যায় আমাদের পরীক্ষা হবে না, এই দ্বিতীয় অধ্যায় বাদ গেল, এবং দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে এবার আমরা করবো তৃতীয় অধ্যায়, অর্থাৎ 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে এবারের জন্য, রচনাধ্বনির প্রশ্ন, সেটা আমরা দেখে নিই। চলো বন্ধুরা, তৃতীয় অধ্যায় কী কী প্রশ্ন আসতে পারে। 1 নম্বর, ফলাফলের নিরিখে পলাশী ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা। বক্সার ও পলাশী যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, এটা করবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা করবে। চীনের ওপর অসম চুক্তির বিবরণ দাও। আর ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এর অবসানের কারণ কি। তাহলে কী কী বললাম? প্রথমে বলেছি ফলাফলের নিরিখে পলাশী ও বক্সার তুলনামূলক আলোচনা। 2 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। 3 নম্বর, অসম চুক্তিগুলি, চীনের অসমী চুক্তিগুলির সংক্ষেপ আলোচনা করো। 4 নম্বর, ক্যান্টন বাণিজ্যের মূল উপাদানগুলি বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর হচ্ছে ভারতে অবশিল্পায়নের কারণ, ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। তাহলে এর থেকে আমরা বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমরা গ্যারেন্টি প্রশ্ন বা স্টার দিয়ে রাখছি, যেগুলো বলতে হচ্ছে আমরা পলাশী ও বক্সার তুলনামূলক আলোচনা, তারপর হচ্ছে ক্যান্টন বাণিজ্য, অসম চুক্তি, এই 3টে প্রশ্ন ভালো করে। অসম চুক্তি, ক্যান্টন বাণিজ্য আর যে পলাশী ও বক্সার যুদ্ধ, এই 3টে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 5টার মধ্যে 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 3টে কিন্তু অবশ্যই করে যাবে, অবশ্যই পড়বে, গ্যারেন্টি একদম 100%। তোমরা কিন্তু পরীক্ষাতে গিয়ে দেখে নেবে, পেয়ে গেছো। এবার আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্ট, আমরা চতুর্থ চলে আসি। চতুর্থ প্রশ্ন দেখে নিই। প্রথমেই 19 শতকে বাংলা সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্রের ভূমিকা আলোচনা করো। তারপর 19 শতকে
নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, আর রাজা রামমোহনের অবদান আলোচনা করো। তারপর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে হচ্ছে আমরা। তাহলে কী করলাম, প্রথমে করেছি আমরা কি বিদ্যাসাগরের অবদান, 19 শতকে বাংলার সমাজ ও শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্র বিশের অবদান লেখো। 2 নম্বর ভারতের সমাজ সংস্কৃতি রামমোহন রায়ের অবদান লেখো। 3 নম্বর চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর পর নবজাগরণের প্রকৃতি। 5 নম্বর হচ্ছে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মধ্যে আলোচনা করো। তাহলে এর মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে, স্টারগুলো আমি বলছি, ঈশ্বরচন্দ্র আর হচ্ছে রামমোহন দুটো কিন্তু একসাথে আসে, একে একা আসে না। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা বেশি ভালো করে যাব দলিত ও আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন, চৌঠা মে আন্দোলন, আর বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন। ব্যাস এ কটা করলেই এখান থেকে আমাদের হয়ে যাবে। এবার আমরা চলে আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্ট আমরা দেখে নিই ভালো করে। পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন আমরা করবো মল্লেমিন্টো সংস্কার আইন। মল্লেমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও বিভিন্ন দিক আলোচনা করো। 2 নম্বর বাংলায় 50 মন্বন্তরের কারণ ফলাফল আলোচনা করো। 3 নম্বর মন্টেগু চেঞ্জ সংস্কার আইনের বৈশিষ্ট্য আলোচনা, এই আইনের ত্রুটি লেখো। আর 5 নম্বর 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। 1, 2, 3, 4 বললাম, তাই তো? এই 4টে প্রশ্নের সঙ্গে একটা যোগ করবো, রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। তো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হলো, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে মল্লেমিন্টো সংস্কার আইন, ভারত শাসন আইন আর রাওলাট আইনের উদ্দেশ্য। এই 3টে ভাগ করে গেলে আমাদের কিন্তু হয়ে যাবে। কী বললাম, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দের শর্তাবলী প্রেক্ষাপট করে যাব, রাওলাট আইন করে যাব, আর মন্টেগু মল্লেমিন্টো। ব্যাস এ কটা করে গেলে আমরা কিন্তু সব কমন পেয়ে যাব। এরপর আমরা করব শেষ অধ্যায়, যেটা আমাদের জন্য ষষ্ঠ অধ্যায়। এবং এই ষষ্ঠ অধ্যায় কী কী প্রশ্ন আমরা দেখে নিই। ষষ্ঠ প্রশ্নটা হচ্ছে কোন পরিস্থিতিতে এবং কেন ক্রিপস মিশন গঠিত হয়, অথবা ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ কী ছিল। কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন গঠিত হয় এবং ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ কি। ব্যাস এবার 2 নম্বর যে প্রশ্নটা করব, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল। 3 নম্বর 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ফলাফল। 4 নম্বর হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। 5 নম্বর মন্ত্রী মিশন পরিকল্পনা কি, এই মিশনের ত্রুটি ও গুরুত্ব লেখো। তাহলে আমি চ্যাপ্টার থেকে আমরা 5টা প্রশ্ন নেব। এই 5টার মধ্যে 3টে প্রশ্ন ভালো করে যাবে, গ্যারেন্টি পাবে একবার 100% গ্যারেন্টি। সুভাষচন্দ্র বসুর অবদান, 2 নম্বর প্রশ্নটা বললাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। 3 নম্বর নৌ বিদ্রোহের কারণ ফলাফল, আর হচ্ছে হো চি মিন। এই কটা 3টে করে গেলেই তোমরা এর থেকে গ্যারেন্টি পেয়ে যাবে। এই ছিল আজকের ইতিহাসের সাজেশন। উচ্চ মাধ্যমিক ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে যাবে, প্রত্যেকে কমন পেয়ে যাবে। পলসারের আপডেট খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি, তৈরি করো। আশা করি তোমরা সবাই প্রশ্নপত্র পেয়ে গেছে, রেডি হয়ে গেছে। তবু লাস্ট মিনিট সাজেশন দিলাম, প্রত্যেকের একবার দেখে নিই এই প্রশ্নগুলো। আশা করি তোমাদের কাজে লাগবে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, সকলের সাফল্য কামনা করি।